চা কেমন হয়েছে মা? চায়ের কথা ছাড়ো বড় বউ, তোমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেল, এখনো তুমি সুখবর দিতে পারোনি। আসলে মা, এবার আসল নকল করছো কেন? এই বছরেই তোমার দেওরেরও বিয়ে হয়ে যাবে। বাড়ির ছোট বউ এসে আগে সুখবর দিয়ে দিলে তোমার মূল্যটাই শেষ হয়ে যাবে। মা, এটা কোনো রকমের কম্পিটিশন নয়। যদি আমার জায়ের প্রথম সন্তান হয়ে যায় তাহলে আমি অনেক খুশি হব, এতে মূল্য শেষ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই মা। এসব শুধু মুখেরই কথা। আগে তোমাদের সম্পর্ক খারাপ হবে, তারপর আমার 2 ছেলের মধ্যেও সম্পর্ক খারাপ হয়ে যাবে। এভাবে আমাদের সংসারটাই ভেঙে যাবে। তাই আমি তোমাকে বলছি এইসব কথা ছেড়ে আগে ফ্যামিলি প্ল্যানিং করো। লতার বিয়ের 2 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো সে মা হতে পারেনি। লতা এই নিয়ে খুব চিন্তিত ছিল এবং সবসময় তার স্বামী সুরেশকে নিয়ে ডাক্তারের কাছে যেত। একদিন লতা এবং তার স্বামী যখন ডাক্তারের কাছে ছিল। লতা ম্যাডাম, আপনার বিশেষ কোনো সমস্যা নেই, আপনারা ট্রাই করতে থাকুন, খুব তাড়াতাড়ি গুড নিউজ পেয়ে যাবেন। ডাক্তারবাবু, 2 বছর হয়ে গেছে কিন্তু এখনো কোনো লাভ হচ্ছে না। আরে লতা, ডাক্তারবাবু তো বলেছেন কোনো সমস্যা নেই, তাহলে তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ লতা, তুমি টেনশন করো না, ভালো খাবার খাও এবং ঠিকঠাক ভাবে রেস্ট নাও। তাছাড়া আমি কয়েকটা ওষুধ লিখে দিয়েছি, প্রতিদিন সেগুলো খাবে। কিছু সময় পর লতা এবং সুরেশ যখন বাড়ি ফেরে তখন লতার শাশুড়ি কাবেরী তাকে বলে, ডাক্তারের কাছে গিয়ে তো টাকাটা নষ্ট করে এলে। ডাক্তার কি বলেছে? তুমি কোনোদিন মা হতে পারবে নাকি সারা জীবন এভাবেই থাকবে? মা, আপনি এরকম করে বলছেন কেন? ডাক্তার আবার বলেছে যে আমার মধ্যে কোনো সমস্যাই নেই। সুরেশ, তুই আমার রুমে চল, তোর সঙ্গে আমার কিছু কথা রয়েছে। হ্যাঁ মা, তুমি চলো, আমি যাচ্ছি। এরপর সুরেশ তার মায়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। মা আবার তার ছেলেকে আমার বিরুদ্ধে করার চেষ্টা করবে। এরকম শাশুড়ি থাকার থেকে না থাকাই ভালো। এই বাড়ির পরিবেশে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। লতা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা ভাবছিল। অপরদিকে তার শাশুড়ির রুমে। শোন সুরেশ, তুই জানিস তোর ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। 3-4 মাসের মধ্যেই বিয়ের দিন ফিক্সড হয়ে যাবে। তাই আমি তোকে বলছি, যদি তুই লতাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চাস তাহলে এখন বলে দে, পরে ছোট ভাইয়ের বিয়ের পর তোর দ্বিতীয় বিয়ে দিলে লোকজন খারাপ বলবে। মা, আমি জানি তুমি সবসময় নাতি নাতনি নিয়ে টেনশনে থাকো, কিন্তু লতা এতটা খারাপ নয় যে আমি তাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করব। এটা ঠিক হবে না মা, আমি এরকম করতে পারবো না। ঠিক ভুল ওসব আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটা জানি যে আমার 2 ছেলের জীবনে যেন আনন্দ থাকে। এই লতা থাকলে তুই কখনোই সুখী হতে পারবি না বাবা। আরে মা, তুমি একটু ভালো কথা বলো। বিয়ের মাত্র 2 বছর হয়েছে, তুমি এখন থাকতে এসব কথা বলা শুরু করে দিয়েছো। আমি নিজের অভিজ্ঞতা থেকেই এসব কথা বলছি। তুই যখন বিয়ে করতে চাস না তাহলে করিস না, কিন্তু পরে তোকে অনেক আফসোস করতে হবে। এরপর সুরেশ নিজের রুমে চলে যায়। আবার মায়ের কাছে গিয়ে আমার নালিশ শুনছিলে তো? আরে লতা, ওইসব কথাগুলো আমি এক কান থেকে শুনে অন্য কান থেকে বার করে দিই। তুমি তো জানো আমি শুধু তোমাকে নিয়ে ভাবি। তুমি এত টেনশন করো না, ডাক্তার তোমাকে চিন্তা করতে বারণ করেছে। এই বাড়িতে কিভাবে টেনশন ফ্রি হয়ে থাকবো? সকালে তোমার মা নানা রকম কথা বলতে থাকে, কিছু সময় পর তার বান্ধবীরা এসে আবার উল্টোপাল্টা করে কথা বলে যায়। তোমার এই ঝগড়ুটে বোনটাও কম নয়, বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পরেও আমার পেছনেই লেগে থাকে। অনেক হয়েছে লতা, তুমি তাদেরকে নিয়ে চিন্তা করা বন্ধ করো এবং নিজের ফিউচার নিয়ে ভাবো। তারা আমাকে ভাবার সময় দেবে তবেই তো আমি ভাববো। এভাবে চলতে থাকলে চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে যাব। সুরেশ এবং লতার মধ্যে বেশিরভাগ সময় এরকম ছোটখাটো ঝগড়া হতেই থাকতো। ঝগড়ার কারণে মাঝে মাঝে তারা 1 থেকে 2 সপ্তাহ একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকতো, যেটা তাদের বাচ্চা না হওয়ার আরো একটি কারণ ছিল। এইরকমই একদিন কাবেরী দেবী যখন তার 2 ছেলের সঙ্গে হলরুমে বসেছিল, এমন সময় পণ্ডিত মশাই বাড়িতে আসেন এবং ছোট ছেলে রজতের বিয়ের তারিখের কথা বলেন। হ্যাঁ পণ্ডিত মশাই, মেয়েটার সঙ্গে ফিক্স করে দিন। সেই মেয়েটা বেশি পড়াশোনা করেনি, তাই আমার সমস্ত কথা সে শুনবে। বড় বউয়ের মতো মুখের উপরে কথা বলবে না। কিন্তু মা, বৌদির মতো কোনো শিক্ষিত মেয়ে হলে বেশি ভালো হতো। আমি ঠিক বলছি তো দাদা? সে তোকে কি বলবে? শিক্ষিত মেয়ে এসে তার জীবনটাই খারাপ করে দিয়েছে। লতা তাকে যেরকম বলে সে সেভাবেই কাজ করে। কিন্তু তোর বিয়ে আমি দেব, তুই দেখিস আমি তোর জন্য কত ভালো বউ নিয়ে আসবো। ঠিক আছে মা, তোমার যেমন ইচ্ছা আমি তাতেই রাজি। কয়েক মাস পর রজতের সঙ্গে এক গ্রামের মেয়ে পিঙ্কির বিয়ে হয়ে যায়।
বিয়ের পর পিঙ্কি নিজের শ্বশুর বাড়িতে চলে আসে। রাতে পিঙ্কি যখন নিজের রুমে বসেছিল এমন সময় বড় বউ লতা তার কাছে আসে। পিঙ্কি, এই বাড়িতে তোমার কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে বলবে, আমরা দুই বোনের মতোই এখানে থাকবো। লতা যখন পিঙ্কিকে এসব কথা বলছিল এমন সময় তার শাশুড়ি সেখানে চলে আসে। এসবের কোনো প্রয়োজন নেই পিঙ্কি, আমি তোমাকে যেইভাবে বলবো তুমি সেইভাবেই কাজ করবে। তোমার বড় যা নিজের সংসার খারাপ করে নিয়েছে, তাই তার কথা শুনে চললে তোমার সংসারটাও খারাপ হয়ে যাবে। মা, আপনি এরকম করে বলছেন কেন? যাও যাও, রান্নাঘরে যাও, বাড়িতে অনেক আত্মীয় আছে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। সেই দিন থেকে কাবেরী তার বড় বৌমাকে সবসময় বাড়ির কাজে ব্যস্ত রাখত এবং অপরদিকে ছোট বৌমাকে বাড়ির কোনো কাজ করতেই দিত না এবং সবসময় তার সামনে বড় বউয়ের বদনাম করত। লতা শিক্ষিত এবং বুদ্ধিমতী মেয়ে হওয়ার কারণে সবকিছু জানার পরেও তার শাশুড়িকে কিছুই বলতো না। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন হঠাৎ পিঙ্কির বমি হতে শুরু করে। কি হয়েছে পিঙ্কি, তোমার শরীর ঠিক আছে তো? বৌদি, আসলে পিঙ্কি, এই মহিলার থেকে তুমি দূরে থাকবে। এই মহিলার কাছাকাছি থাকলে তোমার সন্তানের ক্ষতি হতে পারে। পিঙ্কি, তুমি প্রেগনেন্ট? এই কথা আমাকে জানাওনি কেন? হ্যাঁ দিদি, আমি প্রেগনেন্ট। মা বারণ করেছিল তাই তোমাকে বলিনি। শোনো বড় বউ, তুমি পিঙ্কির কাছাকাছি আসার একদমই চেষ্টা করবে না। তুমি যদি পিঙ্কির সাহায্য করতে চাও তাহলে শুধু তার জন্য ভালো ভালো খাবার রান্না করে তার ঘর পর্যন্ত পাঠিয়ে দিও। আমি একা পিঙ্কির দেখাশোনা করতে পারবো। শাশুড়ির মুখে এরকম কথা শুনে লতার খুব কষ্ট হয় এবং সে নিজের স্বামীকে গিয়ে সমস্ত কথা জানায়। তাহলে তুমি কি বলতে চাইছো লতা? আমি কি অপয়া যে আমি পিঙ্কির কাছে চলে গেলে তার সন্তান নষ্ট হয়ে যাবে? মা বলেছে আমি যেন সবসময় পিঙ্কির থেকে দূরে দূরে থাকি। আমি কি এই বাড়ির চাকর? আমি একা বাড়ির সমস্ত কাজ করি, কোনোদিন এই ব্যাপারে নালিশও করি না। তারপরেও মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। তুমি এরকম ভাবছো কেন? আমি ভেবে নিয়েছি এবার আমি বাপের বাড়ি চলে যাব। দিন দিন তোমার মায়ের ব্যবহার আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আরে লতা, আমি তোমাকে কতবার বলেছি মায়ের কথায় কিছু মনে করতে হবে না, কিন্তু তুমি সব সময় আমাকে এই কথা বলতে থাকো। এবার মনে হচ্ছে মায়ের কথা শুনে অন্য বিয়ে করে নিলেই বেশি ভালো হতো। কি বললে তুমি? যাও, দ্বিতীয় বিয়ে করে নাও। আমি নিজের বাপের বাড়ি চলে যাচ্ছি। এরপর লতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং নদীর পাড়ে গিয়ে বসে পড়ে। যখনই লতার মন খারাপ হতো তখনই সে এই জায়গায় এসে বসে থাকতো। আমি কার ক্ষতি করেছি যার জন্য আমার সঙ্গে এইসব হচ্ছে? এবার তো আমি সবার চোখে অপয়া হয়ে গেছি। এতদিন সন্তান না হওয়ার দুঃখ ছিল, কিন্তু এবার মায়ের কথা শুনে মনে হলো আমি কোনো গর্ভবতী মহিলার কাছে গেলে তার সন্তান নষ্ট হয়ে যাবে। লতা এই সমস্ত কথা ভেবে কান্নাকাটি করতে থাকে। লতা দুঃখী মনে বসেছিল এমন সময় তার স্বামী সেখানে আসে। আমি জানতাম লতা তুমি এখানে বসে থাকবে, আর কতক্ষণ এখানে বসে কান্নাকাটি করবে? চলো বাড়ি ফিরে চলো। সুরেশ, তুমি আমাকে কোন বাড়িতে যাওয়ার কথা বলছো? আজ পর্যন্ত ভাবতাম সেটা আমার বাড়ি, কিন্তু এবার মনে হয় আমি সেই বাড়ির একজন চাকর। এরকম করে বলো না লতা, আমি জানি আমাদের মধ্যে সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছে এবং মায়ের নানা রকম কথার কারণেই এটা হয়েছে, কিন্তু তুমি ভালো করেই জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসার জন্য বাড়ি ফিরে চলো। শুধুমাত্র তোমার ভালোবাসার কারণেই মায়ের কথাগুলো সহ্য করি, কিন্তু সুরেশ আমি আর এই সমস্ত কিছু সহ্য করতে পারছি না। লতা অনেক লেখাপড়া করা মেয়ে ছিল। সে চাইলে সহজেই সুরেশকে ছেড়ে দিয়ে কোনো ভালো কোম্পানিতে চাকরি করে নতুন ভাবে নিজের জীবন শুরু করতে পারত, কিন্তু সে সুরেশকে অনেক ভালোবাসতো, তাই তাকে ছাড়তে চাইতো না। এইবারেও লতা তার স্বামীর কথায় শ্বশুর বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে। আরে দিদি, তুমি কি কোথাও গিয়েছিলে? হ্যাঁ, আমি একটু মন্দিরে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? আজ আমার ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। মা বলেছে বাইরের ফুচকা খেলে শরীর খারাপ হতে পারে, তাই তুমি বাড়িতে ফুচকা বানিয়ে দিলে বেশি ভালো হতো। পিঙ্কি, আমার শরীরটা একদম ভালো নেই, আমি কাল তোমার জন্য ফুচকা বানিয়ে দেব। কাল বানাবে কেন? পিঙ্কি আজকে ফুচকা খেতে চাইছে, তাই আজকেই তোমাকে বানিয়ে দিতে হবে। শাশুড়ির মুখে এরকম কথা শুনে লতার খুব খারাপ লাগে, কিন্তু সে শাশুড়ির মুখে কিছু বলতে পারে না। এরই মধ্যে তার স্বামী সুরেশও সেখানে চলে আসে। সুরেশকে দেখে লতা ভাবে হয়তো সুরেশ এই ব্যাপারে কিছু একটা বলবে, কিন্তু সেও একইভাবে চুপ করে রুমের ভেতরে চলে যায়। কিছু সময় পর সুরেশ যখন রুমের ভেতরে বসেছিল এমন সময় লতা সেখানে আসে।
এই বাড়িতে কাজ করতে করতে আমি একেবারে শেষ হয়ে যাব। কি হয়েছে লতা, তুমি এত রেগে আছো কেন? তুমি কখনো আমার হয়ে কিচ্ছু বলো না কেন? তুমি ভালো করেই জানো আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আর আমার শরীরটা খারাপ, তারপরেও তুমি তাদেরকে কিচ্ছু বললে না। আরে আমি বুঝতে পারলাম না কি বলবো, তাই রুমে চলে এলাম। এরপর সুরেশ এবং লতা বাইরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কাবেরী দেবী তার বড় বৌমাকে স্বামীর সঙ্গে বাইরে যেতে দেখে মনে মনে প্রচন্ড রেগে যায়। সে প্রথম থেকে চাইতো তার ছেলে যেন লতাকে ছেড়ে দিয়ে অন্য একটা বিয়ে করে। এভাবে দেখতে দেখতে আরো 7 মাস কেটে যায় এবং কাবেরী দেবী একইভাবে লতার উপরে অত্যাচার করতে থাকে। শোনো লতা, পিঙ্কি ডেলিভারির আর বেশি সময় বাকি নেই। কাল বাড়িতে অনেক আত্মীয় আসবে, তাই তোমাকে আজ থেকেই তাদের জন্য মিষ্টি বানিয়ে রাখতে হবে। তুমি যাও, আজকের রান্নাটা এখনই গিয়ে শেষ করে ফেলো, তারপর মিষ্টি বানাতে শুরু করবে। তাছাড়া আর কি কি রান্না করতে হবে সেটা পিঙ্কি তোমাকে লিস্ট করে দিয়ে দেবে। আপনি ঠিক বলেছেন মা, আমি লিস্ট বানিয়ে দিদিকে দিয়ে দেব। কাল আমার মা বাবা আর দাদা বৌদিও আসবে, তাদের জন্য ভালো ভালো খাবার বানাতে হবে। দিদি, আমি তোমাকে এখনই লিস্ট দিয়ে দিচ্ছি, দাদা বাজার করে নিয়ে এলে কাল তুমি সবার জন্য রান্না করবে। এরপর পিঙ্কি একটি লিস্ট বার করে লতার হাতে তুলে দেয়। খাবারের লিস্ট দেখার পর লতা অবাক হয়ে যায়। এত রকমের খাবার আমি একা কিভাবে বানাবো? বাইরের কাউকে রান্নার জন্য বলে দিলেই তো বেশি ভালো হতো। তুমি খাবার বানাবে না তো কে বানাবে? একটা কথা ভালো করে শুনে রাখো, কাল তোমাকে সামনে আসতে হবে না। তুমি পিঙ্কির সন্তানের জন্য অপয়া, তাই রুমের মধ্যে সারাদিন না থেকে এসব রান্না করে সময় কাটাবে। শাশুড়ির কথা শুনে লতা অনেক কষ্ট পায়। সুরেশ তার মায়ের উপর কোন রকমের কথা বলতে পারতো না, তাই লতা সুরেশকে এই ব্যাপারে না জানিয়ে দুঃখী মনে রান্না করতে চলে যায়। লতা রান্নাঘরে গিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। অপরদিকে ছোট বউ পিঙ্কি রজতকে বলে, আচ্ছা রজত, তুমি ডেকোরেশনের সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছো তো? হ্যাঁ, সবকিছু নিয়ে এসেছি, এখনই কাজ শুরু করে দিচ্ছি। আরে তোমাকে করতে হবে না, তোমার বৌদি আছে তো, সে কেন শুধু শুধু বসে থাকবে? তাকে দিয়ে ডেকোরেশনের কাজগুলো করিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বৌদিকে গিয়ে বলে আসছি। এরপর রজত রান্নাঘরে তার বৌদির কাছে যায়। বৌদি, আমি ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে এসেছি, তোমার রান্নার কাজ শেষ হলে হলরুম ডেকোরেশন করে দিও। আমার কাছে বেশি সময় নেই রজত, আমার অনেক কাজ পড়ে আছে, আমি ডেকোরেশনের কাজ কিভাবে করব? আরে বৌদি, বাড়িতে এত বড় ফাংশন আছে, ডেকোরেশনের কাজ তুমি না করলে কে করবে? আমি করে নিতাম, কিন্তু আমি পিঙ্কিকে নিয়ে বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে তার পছন্দের গহনা কিনতে হবে। রজত এই বলে সেখান থেকে চলে যায়। লতা প্রত্যেকটা কাজে খুব এক্সপার্ট ছিল, তাই রান্না করার সঙ্গে সঙ্গে সে হলরুম ডেকোরেশন করতে শুরু করে দেয়। লতা যখন হলরুমে ডেকোরেশনের কাজ করছিল, এমন সময় রজত ও পিঙ্কি শপিং করে বাড়ি ফিরে আসে। আরে দিদি, এখনো ডেকোরেশনের কাজ শেষ হয়নি? এবার আমি বুঝতে পারলাম তুমি ইচ্ছে করেই দেরি করছো, কারণ আমাকে দেখে তোমার হিংসে হচ্ছে। আমার সন্তান হতে চলেছে আর তোমার হচ্ছে না, তাই তুমি সহ্য করতে পারছো না। পিঙ্কি, আমি রান্না করছিলাম, তাই এত লেট হয়ে গেছে। আমাকে এতগুলো কাজ দিয়ে দিলে আমি একা কিভাবে সামলাবো? থাক বৌদি, তোমাকে আর কিছু বলতে হবে না, এই কাজটা আমি করে নিলেই ভালো হতো। তোমাকে ডেকোরেশনের কাজ দিয়ে বড় ভুল হয়ে গেছে। তুমি একদম ঠিকই বলেছো রজত, আর সামান্য কাজ বাকি আছে, এটা তুমি করে নাও। দিদি এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের জন্য ভালো হবে না। কিছু সময়ের মধ্যেই আত্মীয়রা চলে আসবে, তারা দিদিকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখলে উল্টোপাল্টা কথা বলবে। পিঙ্কির মুখে এসব কথা শোনার পর লতা অনেক দুঃখী হয়ে যায় এবং নদীর ধারে গিয়ে বসে পড়ে। অনেক হয়েছে, এবার আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি কাউকে কিছু বলি না, তাই সবাই আমাকে অপমান করতেই থাকে। আজকাল পিঙ্কি আর রজত আমাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছে। লতা এই সমস্ত কথা ভেবে কান্নাকাটি করছিল। এমন সময় সে দেখে নদীতে একটি ঝুড়ি ভেসে আসছে। লতা নদী থেকে সেই ঝুড়ি তুলে নেয় এবং তার ভেতরে দেখে অবাক হয়ে যায়। এটা কি? বাস্কেটের ভেতরে একটা বাচ্চা আছে, দেখে মনে হচ্ছে মাত্র 2-3 দিনের সন্তান। আরে এখানে একটা চিঠিও আছে দেখছি। এরপর লতা বাস্কেট থেকে চিঠি বার করে নেয় এবং সেটা পড়তে শুরু করে। আমি এই শিশুর অভাগী মা। আমার ইচ্ছা থাকলেও আমি পৃথিবীর সামনে এই শিশুকে আনতে পারবো না। আমার শিশুকে যে পাবেন দয়া করে তাকে নিজের সন্তানের মতো মানুষ করবেন। আজ থেকে আমার মেয়ে আপনার হলো। এরপর লতা চিঠি রেখে দেয় এবং কন্যা সন্তানটিকে নিজের কোলে তুলে নেয়। ঈশ্বর,
এ তোমার কেমন বিচার? আমি এতদিন থেকে সন্তান চাইছি, কিন্তু আমার সন্তান হলো না। কিন্তু যেই মহিলা সন্তান চায় না তার সন্তান হলো, আর সেই বাচ্চা মেয়েটিকে নদীর জলে ভাসিয়ে দিল। লতা সেই বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় তার স্বামী সেখানে আসে। লতা, তুমি এখানে কি করছো? আরে, তোমার কোলে এই শিশু কিভাবে এলো? সুরেশ, আমি জানি না এটা কার সন্তান। কেউ নদীর জলে একে ভাসিয়ে দিয়েছিল। শিশুর সঙ্গে আমি এই চিঠিটাও পেয়েছি, তুমি একবার পড়ে নাও। এবার আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো লতা। আমার ইচ্ছে করছে আমি একে নিজের সঙ্গে নিয়ে যাই আর নিজের সন্তানের মতো মানুষ করি, কিন্তু আমাদের সমাজ কোনোদিনও এই কাজের অনুমতি দেবে না। লতা এবং সুরেশ কথা বলছিল, এমন সময় এক সন্ন্যাসী সেখানে আসে। বালিকা, আমি লক্ষ্য করেছি তুমি প্রতিদিন মন্দিরে আসো এবং এখানে এসে কান্নাকাটি করো। ভেবে নাও এটা ঈশ্বরের দিক থেকে তোমার জন্য উপহার। এবার এই শিশুকে তুমি ভালো করে মানুষ করবে। আমি এটাই বলবো যে এই শিশুটিকে নিজেদের শিশু মনে করে তোমরা মানুষ করো, বাকি তোমাদের ইচ্ছা। সন্ন্যাসী এই বলে সেখান থেকে চলে যায়। এরপর সুরেশ এবং লতা সেই কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসে। তারা যখন বাড়ি ফিরে সেই সময় বাড়িতে ফাংশন চলছিল। লতাকে সেখানে আসতে দেখে তার শাশুড়ি বলে, আরে লতা, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম, তুমি কেন এখানে এলে? অপয়া মেয়ে কোথাকার! মা, আপনি এখানে দেখুন। এটা আবার কার শিশু? কোথা থেকে তুলে এনেছো? মা, আমি এই বাচ্চাটিকে নদীর থেকে পেয়েছি। পণ্ডিত মশাই বলেছেন ঈশ্বর এই শিশুকে আমাদের জন্যই পাঠিয়েছে। আমি আর সুরেশ এই মেয়েটির বাবা মা হয়ে একে মানুষ করতে চাইছি। প্রথম কথা হলো এটি একটা নোংরা মেয়ে, আর দ্বিতীয় কথা হলো কোনো নোংরা বাবা মায়েরই সন্তান। এটাকে এই বাড়িতে রাখতে হবে না, যেখান থেকে পেয়েছো সেখানেই ফেলে এসো। কাবেরী যখন লতাকে উল্টোপাল্টা কথা বলছিল, এমন সময় পিঙ্কির মাও লতার অপমান করতে শুরু করে দেয়। এই বাচ্চাটার বাবা মায়ের ঠিকানা নেই, নিশ্চয়ই কোনো নোংরা পরিবেশের সন্তান। 2 মাস পর আমার মেয়ের সন্তান হবে। এই বাচ্চাটা এখানে থাকলে দুজনে একসঙ্গে খেলাধুলা করবে, এটা আমি কখনই হতে দেব না। তাছাড়া এই মেয়ে যত বড় হবে নিজের আসল বাবা মায়ের মতো নোংরা মেয়ে তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো পিঙ্কির মা। আজকাল অনেক রকমেরই রোগ বেরিয়েছে। এই বাচ্চাটার কোনো রোগ থাকলে বাকি সবার হয়ে যেতে পারে। মা, আমার মনে হচ্ছে দিদি ইচ্ছে করে এই নাটকগুলো করছে। দিদি চাইছে আমার সন্তান যেন কারোর ভালোবাসা না পাক, তাই এই বাচ্চা নিয়ে এসে তার মাধ্যমে নিজের খেলা দেখাতে চাইছে। লতা, এখনই এই বাচ্চাটাকে মন্দিরে রেখে এসো। আমরা এই বাচ্চাকে এখানে থাকতে দেব না। নিজে তো সন্তান জন্ম দিতে পারোনি, এবার অন্য কারোর বাচ্চাকে মায়ের ভালোবাসা দিতে চাইছো। তুমি কি করে জানবে মায়ের ভালোবাসা কেমন হয়? লতা সবার কথা শুনে কান্নাকাটি করতে থাকে, কিন্তু তারপরেও সবাই তাকে উল্টোপাল্টা করে বলতেই থাকে। সবার কথা শুনে সুরেশ আর শান্ত হয়ে থাকতে পারে না। চুপ করো সবাই। এই মেয়েটি আজ থেকে আমার এবং লতার মেয়ে। আমরা এই সন্তানের বাবা মা। এই বাচ্চার থেকে যার যার সমস্যা আছে তারা এই বাড়ি ছেড়ে এখনই বেরিয়ে যেতে পারো। সুরেশ, তোর এইভাবে কথা বলার সাহস কিভাবে হয়? নিশ্চয়ই লতা তোকে এভাবে কথা বলা শিখিয়েছে। লতা আমাকে কেন শেখাবে? আমি অনেক চুপ করে থেকেছি। আমি কোনোদিন লতার হয়ে কথা বলিনি, কিন্তু আজ এই শিশুর ব্যাপারে এত খারাপ খারাপ কথা শোনার পর আমি চুপ করে থাকতে পারলাম না। তোমরা কেমন মা যারা সব ছেলে মেয়েদেরকে সমানভাবে ভালোবাসে, কিন্তু তোমাদের মনে এই শিশুর জন্য একটু দয়া নেই এবং তোমরা নিজেদেরকে মা বলে দাবি করছো? সুরেশ, চুপ করো। তুমি এরকম করে বলছো কেন? লতা, আর কাউকে ভয় পেতে হবে না। এটা আমাদের মেয়ে। যাও, তুমি মেয়েকে নিয়ে বাড়ির ভিতরে যাও। আমি দেখব কে তোমাকে আটকায়। এরপর লতা এবং সুরেশ সেই সদ্যজাত শিশুকে নিয়ে রুমের ভেতরে চলে যায়। এরপর ফাংশন শেষ হয়ে যায় এবং সবাই নিজের নিজের বাড়ি ফিরে যায়। সেই দিন রাতের বেলা পিঙ্কি তার শাশুড়ির রুমে আসে। মা, আপনি দেখলেন তো, আপনার বারণ করার পরেও একটা নোংরা সন্তান এই বাড়িতে থেকে গেল। একদম ঠিক বলেছো। সুরেশও আমার উপরে কথা বলা শুরু করে দিয়েছে। তুমি চিন্তা করো না, আমি ওই অবৈধ সন্তানকে তোমার সন্তানের আশেপাশেও যেতে দেব না। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। কাবেরী দেবী সুযোগের অপেক্ষা করছিল যাতে সেই শিশুকে বাড়ি থেকে বার করে দিতে পারে। অপরদিকে বাচ্চা পাওয়ার পর লতা অনেক খুশি ছিল। একদিন লতা এবং সুরেশ যখন তাদের রুমে ছিল। লতা, তুমি ছাড়া অন্য কেউ এই বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারতো না। আমি বুঝতে পারছি এই বাচ্চা পাওয়ার পর তুমি অনেক হ্যাপি আছো। শুধু আমি হ্যাপি আছি, তুমি কি এটাতে হ্যাপি নাও? হ্যাঁ, অবশ্যই আমিও অনেক হ্যাপি।
আমার লতা যাতে খুশি, আমিও তাতেই খুশি। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এক রাতে বাচ্চা মেয়েটি খুব কান্নাকাটি করতে শুরু করে। লতা তাকে কোলে নিয়ে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চার কান্না বন্ধই হয় না। অপরদিকে রুমের ভেতর থেকে পিঙ্কি কান্নার আওয়াজ পায় এবং প্রচন্ড রেগে যায়। যখন থেকে এই অবৈধ সন্তান বাড়িতে এসেছে, রাত রাত পর্যন্ত কান্নাকাটি করতে থাকে। এরকম বাচ্চা মরে যেতে পারে না। অপরদিকে বাচ্চাটি অতিরিক্ত কান্নাকাটি করায় লতা সুরেশের কাছে আসে। দেখো না সুরেশ, আমাদের মেয়ে তখন থেকে কান্নাকাটি করেই চলেছে, মোটেই চুপ করছে না। আরে লতা, সদ্যজাত শিশুরা এভাবে কান্নাকাটি করতে থাকে, এটা নিয়ে তুমি চিন্তা করো না। অনেক রাত হয়ে গেছে, তুমি বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও আর ঘুমিয়ে পড়ো। না না, আমি একে এভাবে ছেড়ে ঘুমাতে পারবো না। তুমি ঘুমিয়ে পড়ো। একে ঘুম পাড়ানোর পর আমিও ঘুমিয়ে পড়বো। এরপর সুরেশ ঘুমিয়ে পড়ে। লতা বাচ্চাটিকে চুপ করাতে করাতে হলরুমে গিয়ে বসে পড়ে। পরের দিন সকালে সুরেশ ঘুম থেকে উঠে হলরুমে গিয়ে দেখে লতা তখনও বাচ্চাটিকে নিয়ে বসে রয়েছে, কিন্তু ততক্ষণে বাচ্চাটি শান্ত হয়ে গিয়েছিল। লতা, তুমি এখনো জেগে আছো? এবার বাচ্চাটা আমাকে দিয়ে দাও, যাও ঘুমিয়ে পড়ো। আর কোনো চিন্তা নেই সুরেশ, আমাদের মেয়েটি এবার ঘুমিয়ে পড়বে। তুমি চলো, আমি বাচ্চাকে কিছু খাইয়ে রুমে যাচ্ছি। এরপর সুরেশ সেখান থেকে চলে যায়। সুরেশের চলে যাওয়ার পর লতার শাশুড়ি হাতে একটি জুসের গ্লাস নিয়ে তার কাছে আসে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি ভালো মা হতে পারবে না। সারা রাত বাচ্চাটা কান্নাকাটি করছিল, একটা বাচ্চাকে চুপ করিয়ে রাখতেও পারলে না। আচ্ছা, ওসব কথা থাক, তুমি সারা রাত জেগে আছো। এই নাও, এই জুসটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। আজ বরং রান্নার কাজটা আমিই করে নেব। ঠিক আছে মা, আমি জুস খেয়ে নিচ্ছি। লতা এই বলে তার শাশুড়ির দেওয়া জুস খেয়ে নেয়। জুস খাওয়ার সঙ্গে সঙ্গে লতা সোফার উপরেই ঘুমিয়ে পড়ে। সে ঘুমিয়ে পড়ার পর কাবেরী দেবী বাচ্চাটিকে তুলে নেয়। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।